গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের একদম সবাইকে ওয়েলকাম করছি। অনেক দিন পরে একদম নিজের বাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি। আমি জানি এটা খুবই আমার একটা বোরিং লাইফস্টাইল, তোমরা অনেকেই বোর হও, কিন্তু আমাকে যেহেতু ভালোবাসো তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো। সঞ্চিতা দিদিভাই কালকে বললো ওর বাবা, মানে দিদিভাই এমন করে বললো যে আমাকে দিদিভাই কত মিস করছিল না, এইটা যে কত বড় পাওনা সেটা তোমাদের বুঝাতেই পারবো না। আরিয়ান ব্লগের দিদিভাই বলছে শিল্পী একটা কমিউনিটি পোস্ট তো দিতে পারো। হ্যাঁ দিদিভাই, একদম খুব ভুল করেছি, ভিডিও না দিলে কমিউনিটি পোস্ট অবশ্যই দেওয়া উচিত। দেখো কালকে এসছি রাত্রে, এসে তারপরে এই যে দেখো বিছানাগুলো সব বেড কভার চেঞ্জ করেছি, কভার চেঞ্জ করেছি, জামা কাপড় ভাবতে পারবে না কি পর্যন্ত জড়ো হয়েছে। যাওয়ার আগে যত ছিল ওইখান থেকে এসে যত ছিল সমস্ত কিছু বের করেছি আর সব ঢিপ্পি দিয়ে সিঁড়ির উপর রেখে দিয়েছি। আর আজকে গৌতম অনেক দিন পরে বলছে দেখো ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল তো ঘরটাতে কেমন একটা গন্ধ ছাড়ছে, রুম ফ্রেশনার দিয়ে রাত্রে ঘুমিয়েছি, কিন্তু ওই রুম ফ্রেশনারের গন্ধ যেন কোথাও উধাও হয়ে গেছে, মানে ঘরে এরকম একটা গন্ধ ছাড়ছে। মানে ওই যে বলে না দরজা জানলা অনেক দিন বন্ধ থাকলে যেটা হয়, মাঝখানে একদিন আবার বৃষ্টিও বোধহয় হয়ে গেছিলো, তো এই জন্য একটা গুমুট ভাব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এই দেখো জানলাগুলো খুলে দিয়েছি, আর এদিক দিয়ে সুন্দর হাওয়া আসে পশ্চিম দিক থেকে, জানো তো হাওয়া আসলে একবারে ঘরটা না সত্যি একটা ফ্রেশ হয়ে যায়, ঘরটার ভিতরটা কি ভালো লাগে। কিন্তু ওই যে খুলতে পারি না রেশমির জন্য, ওই যে কারখানা, ওই কারখানার জন্য রেশমির জন্য খুলতে চাই না। খুললেই তো ধুলা বালি কালি এইগুলো আসবে, আর আমার ফার্নিচারগুলো হোয়াইটের মধ্যে তো বিশ্বাস করবে না কী পরিমাণে যে ধুলা জমে, আর সেগুলো একদম স্পষ্ট বোঝা যায়। সাদার মধ্যে দেখবে ধুলা জমলে স্পষ্ট বোঝা যায়, আলমারিতে খুব একটা বোঝা যায় না। আলমারিটা বেশিরভাগটা কালো তো, সাদার ভাগটা কম তো, অবশ্য বেশিরভাগটা সাদা আর ভাগটা কম বললে ভুল হবে, সমান সমানই আছে আর কি। হ্যাঁ, এই নেক্সট টাইম দোতলায় যখন করবো না ফার্নিচার, মানে ওয়ার্ড্রপ আমি আর এই কালার দিচ্ছি না, যতই ভালো লাগুক। এখন না এত ডিজিটাল মানে ইয়ে এসছে না, মানে আলমারিগুলো যে ওয়ার্ড্রপগুলো যে করে, এত সুন্দর কালার কালার এসছে, আমার দেখে এত ভালো লাগে। গৌতমকে বললাম একটু দেরি করে করব, কিন্তু খুব সুন্দর করে দোতলাটা করব, মানে দোতলার রুমগুলো খুব সুন্দর করে আমার মন মতো করব। নিচে যেমন কি আমার মতোই হয়েছে, আমার মন মতোই, কিন্তু টাকাটা খুব কম ছিল তখন, কারণ ঘর টর করে তারপরে যতটা বেঁচে ছিল সেটা দিয়ে আহামুড়ি আমি ওয়ার্ড্রপ বা খাট করতে পারতাম না, বা সানমাইকার অত দামি লাগাতে পারতাম না, অতটা বাজেট আমাদের ছিল না। হ্যাঁ, নয়তো আমার পছন্দ যে খুব একটা খারাপ সেটা না, মোটামুটি একদম কেউ ফেলে দিতে পারবে না। হ্যাঁ, এইটাও বলবো না যে খুব সুন্দর পছন্দ, তবে একদম সবাই খারাপ বলে না, যে শিল্পী ঠিকঠাক আছে। ও আরেকটা দিদিভাই আমাকে বলেছিল, আরেকটা দিদিভাই না সানজানা দিদিভাই বলেছিল যে শিল্পী তুমি রাগ করো না বুনু, একটা কথা বলি তোমাকে, তোমার যে গ্যাস ওভেনটা সত্যি এটা খুব একটা ভালো হয়নি, আগেরটাই ভালো ছিল। হ্যাঁ দিদিভাই, ওই ভিডিওতে তো তোমাকে আমিও বলেছি যে আমার একদমই ভালো লাগছে না, আমি জানি না কী করে এটা আনলাম, আমার ওই কালোটাই ভালো ছিল যেটা আমি বিগ বাজার থেকে নিয়েছিলাম, ওইটাকে আর না সারাই করতে পারবো না জানো তো। এইখানেও কালো কালার ছিল, কেন যে আনলাম না, কি পস্তানোটা পস্তাচ্ছি। এক হচ্ছে আমার এই যে সোফা, আর এক হচ্ছে আমার এই যে এখন নিয়েছি, এখন যেন আমার পছন্দগুলো কেমন কেমন হয়ে যাচ্ছে। আমার মেয়ে বলছে মা তোমার পছন্দগুলো আগেই বেশ ভালো ছিল, এখন তুমি খুব ভুল করো। বলে তুমি এখন খুব ভুল করো, এখন কোনো জিনিস হুটহাট করে তুমি নিয়ে নিচ্ছ, একটু ভেবে নিচ্ছ না, তুমি তো আগে এরকম করতে না। আর গৌতম একটা কথাই বলে যে নিয়েছো সেটা নিয়ে আর ভাববে না, কারণ যেটা তুমি নিয়েছো সেটা তুমি ফেলতেও পারবে না, বেকার, তাহলে সেটা নিয়ে যত ভাববে তত কষ্ট পাবে। কিন্তু আমার আবার ঘ্যানানোর স্বভাব বেশি, মানে খালি খুঁতখুত করছি, কেনই বা এই সোফাটা নিলাম আর কেনই বা এই গ্যাস ওভেনটা নিলাম, একটুও চয়েস হয়নি। আর এগুলো তো একদিন দুদিনের ব্যাপার না, 5-6 বছর টানতে হবে, এই গ্যাস ওভেনটা কম করে 5-6 বছর টানতে হবে আমাকে, কিচ্ছু করার নেই। আর দোতলাতে, আচ্ছা তোমাদের আজকে একটা কথা বলি, দোতলাতে এই যে আমার যে হলরুমটা দেখছো ওইখানে কি কোনো রকম রান্নাঘর বের করলে ভালো লাগবে? একবার আমাকে তোমরা কমেন্ট করো তো, নাকি খোলা রাখলেই ভালো হবে? একটু কমেন্ট করো তো। অনেকে বলছে যে দোতলাটা যখন কাজে আসছে না, বাইরে দিয়ে একটা সিঁড়ি করে তো ভাড়া দিয়ে দিতে পারো। কী দেবো বলো তো, দুটো মেয়ে বাড়িতে থাকে, কাকে ভাড়া দেবো? আর আমার এইগুলো ভালোও লাগে না। আর কাউকে ভাড়া দিলে ওরা কি ঘর সুন্দর রাখবে বলো? ঘরের দেয়ালে দাগ টাগ ফেলে, আমি তো এইটাই জানি যে খুব একটা নিজের মতো করে যত্ন করে ভাড়াটিয়ারা বোধহয় রাখে না।
হুম। কত কি ভাবছি, আর তোমাদের আজকে ক্যামেরা খুলেই সব বাজে বকতে শুরু করে দিয়েছি, তাই বলবে তো? না, এইগুলো তোমাদের জানাচ্ছি একটাই কারণ, এই এই জিনিসগুলো আমি ভাবি, আলোচনা করি, আর সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। হ্যাঁ, তবে খুব শীঘ্রই রেলিংয়ের পরে ইচ্ছা আছে যে দোতলাটা নিয়ে একটু ভাববো, কারণ বড় মেয়ে তো এখন থেকে ওকে একটু ভাবছি আলাদাভাবে ওর ঘরটা সেট করে দেবো একেবারে, কম্পিউটারটা ঠিক করে, হ্যাঁ, তো সব কিছু দিয়ে ওর ঘরটা একদম সেপারেট করে দেবো দোতলায়, একটা এসি টেসি লাগিয়ে, যেন ওইখানেই ও নিরিবিলি পড়তে পারে আর কি। তারপর আবার এইটাও ভাবি 12 ক্লাস হয়ে গেলে এখন কি করব, রেজাল্টের উপর সব কিছু, তোমরা তো জানোই, রেজাল্ট দেখে তারপরে ভাববো যে কোথায় কি করব। এই জন্য আবার একটু থেমে থাকছি, জানো তো। যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি, আর আজকে দেখো কি করছি জানো তো, এখানে হচ্ছে ডালিয়া, মুগ ডাল, মুসুর ডাল আর আতপ চাল, বাদশা আতপ চাল না বাদশা ভোগ আর কি, সব মিলিয়ে একটু খিচুড়ি করছি, একদম গলা গলা করে করব। গৌতমের নাকি খেতে ইচ্ছা করছে। আমাদের বাড়িতে গিয়ে কি পরিমাণ আমমুড়ি খেয়েছে এবার তোমাদের গৌতম, তোমরা ভাবতেও পারবে না, জানো তো। রোজ সকালে ঘুম থেকে উঠে 2 কাপ চা মা করে দিত, তারপরে এক চোট কাঁঠাল দিয়ে মুড়ি, নয় আম দিয়ে দুধ দিয়ে মুড়ি, একভাবে খেয়েছে। আমি বললাম তোমার একটা জিনিস একদিন খেলে আরেকদিন খেতে পারো না, তুমি আমাদের বাড়িতে গিয়ে ওই জিনিসগুলো রোজ কি করে খেলে বলো, তোমার মা এত সুন্দর করে দেয় আর টেস্টও লাগে। তো মা দিয়েছে আর রোজ খেয়েছে, প্রচুর আম খেয়েছে গৌতম এবার, আর গাছের থেকে মানে কলা পেরেছিল, কাঁঠালি কলা, সেই মোটা মোটা, তোমাদের গিয়ে বোধহয় আমি দেখিয়েছিলাম, যেদিন এখান থেকে গেছি সেদিন বোধহয় দেখিয়েছিলাম, ওরকম কাঁঠালি কলা, ওই রকম আম, বিশ্বাস করবে না, 40 কিলো, 50 কিলো, 60 কিলো আম এইদিক সেদিক গড়াগড়ি করছে। বাবা থাকলে, মানে সুস্থ থাকলে, বাবার হাঁটু ব্যথা না থাকলে বাবা কিন্তু বাজারে নিয়ে গেলে বিক্রি হয়ে যেত, বেশি না হোক 25 টাকা 30 টাকা কিলো তো দেবে। কিন্তু বাবার শরীর এতটা খারাপ না, বাবা বেশিক্ষণ বসে থাকতে পারে না হাঁটুর জন্য, কি বাজার নিয়ে যাবে বলো তো। দাদা হয়তো সাইকেলে করে দিয়ে আসতো, বাবা বসে বসে বিক্রি করতো, কিন্তু এখন আর বাবার শরীরে দেয় না। আর দাদা বলে, দেখ আমার চতুর্দিকে এত করে এই আম নিয়ে ঘন্টার পর ঘন্টা গিয়ে বসে থাকবো, এনার্জি নেই। আমি বলি, দাদা তাহলে পাইকারি রেটে দিতে পারিস। অ্যাকচুয়ালি নিয়ে যাবে কে আমগুলো, কত আম পচতেছে, আর বিশ্বাস করবে সব হিমসাগর আম, এত টেস্ট এত টেস্ট, রসের টইটুম্বুর। গৌতম খায় আর একটা কথাই বলে, তোমাদের বাড়িতে এরকম আর আমাদের বাড়িতে পায় না। পায় না বলতে কি, আমাদের কিনে খেতে হয়, এখানে তো আর ওরকম না। আর আজকে রান্না করছি বাইং মাছ। বাইং মাছ তোমরা কেউ খেয়েছো? বাইং মাছ কেমন হয় বলো তো, গুইত্তা মাছের মতো। গুইত্তা মাছও বোধহয় তোমরা চিনবে না, বগের মতো হয় মুখটা, বগের মতো না, কুচ্ছা মাছ দেখেছো তোমরা? কুচ্ছা, কুচ্ছাই তো বলে, কুচ্ছা মাছের মতো, মানে সাপের মতো হয় অনেকটা, কিন্তু ছোটো সাইজ। কুচ্ছা মাছ যেমন বড় সাপের মতো, এগুলো সাপ না, বাইং মাছ একটু একটু আলাদা টাইপের, এগুলোর ঝালই খেতে হয়। আর দেখো আমি টমেটো, পেঁয়াজ, তারপরে একটু সর্ষে বাটা, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু লাস্টে জিরা বাটা দেবো, করেছি মাছটা। কি খেতে ভালো হয়েছিল, তবে মাছটা একটু শক্ত হয়ে যায়, জানো তো, ভাজলে পরে মাছটা শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হয়ে গেলেও একটা যে টেস্ট শিং মাছের মতো, এই টেস্টটা যেন মুখে লেগে থাকার মতো। অনেক বছর পরে গৌতম এই মাছটা এনেছে, এই মাছের রক্তও থাকে প্রচুর, আর ছোটো মেয়েকে যদি খাওয়াই না খুব উপকার হবে, কারণ এই মাছটাতে প্রচুর রক্ত থাকে। যাই হোক, দেখতেই পারলে আজকে সকালবেলার টিফিন হচ্ছে মেয়েকে অনেক দিন পরে, ধরতে পারো প্রায় 2 মাস পরে, ছোটো মেয়েকে, আজকে বড় মেয়েকে আর ছোটো মেয়েকে একটু ম্যাগি ভেজে দিলাম, কারণ ওরা না খিচুড়ি খেতে চাইছিল না গো। আর আমি আর গৌতম খেয়েছি খিচুড়ি, আর ওদের একটু ম্যাগি ভেজে দিয়েছিলাম। আর দুপুরে রান্না করেছি এই যে ডাল আর বাইং মাছের ঝাল। এই তো, আজকে আর কিছু রান্না করিনি, একদম সিম্পলি রান্না। তারপরে তো মা খাসির মাংস দিয়েছে, তারপরে চিকেন কষা দিয়েছে, তারপরে ওই যে চিংড়ি ভাপা দিয়েছে, সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু রয়েছে। যাই হোক, তারপরে একবারে দুপুরের রান্না কমপ্লিট করে তারপরে আমি সকালের খাবার খেতে বসেছি আজকে। দুপুরের রান্না একদম কমপ্লিট করে ফেলেছি, কারণ ভাবলাম একটা তরকারি শুধু বাকি রয়েছে, এটা আর বাদ রাখবো কেন, এটা একবারে করে দিয়ে তারপরে ভাত খাই। ওইটা করে দিয়ে, আর আমি আজকে নিয়েছি দেখো কি, এখানে মা পাঠিয়েছিল ওই যে তো খানকুন পাতা বাটা, ওইটা নিয়েছি। আর এই বেগুন ভেজেছিলাম সকালে আমি, এই যে বেগুন ভাজা, আর সঙ্গে নিলাম একটু কাঁচা পেঁয়াজ, আর নিলাম হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা। এইটা একদম সন্ধেবেলা চলে এসেছি। আজকের ভিডিওগুলো তোমরা দেখে বলবে, দিদি ভাই কেমন টাইপের ভিডিও করেছো। সন্ধেবেলা গৌতম হঠাৎ করে বলছে যে একটু আলু ভেজে মুড়ি মাখতে, আলু ভেজে মুড়ি মাখা, ও এর আগে অনেকবার খেয়েছে, খুব পছন্দ করে আলু ভেজে মুড়ি খেতে।
তো এই যে আলু ওর জন্য একটুখানি ভাজলাম, আলুটা ভেজে তারপরে আবার মেয়েদের দিলাম 1 গ্লাস জুস করে, কারণ আজকাল ওরা জুসটা খেতে খুব ভালোবাসছে। তারপরে এই যে দুটো লঙ্কা ভাজলাম, গৌতম বললো একটু লঙ্কা ভাজবে, লঙ্কা কামড়ে খাবে। আর এই দেখো মেয়েদের, আর যেহেতু বিকেলবেলা না শুধু ম্যাঙ্গোটাই দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি আর ম্যাঙ্গোটাই একটু জুস করে দিলাম বড় মেয়েকে। তো মেয়েকে জুস করে দিয়েছিলাম, ম্যাঙ্গো জুস। তারপরে গেছে নেমন্তন্ন বাড়িতে বলতে ঠাম্মির সাথে। আর এখন ঠাম্মির বয়স হয়েছে তো, ঠাম্মি বোধহয় একলা কোথাও যেতেও ভয় পায়। তো আমাদের সবারই নেমন্তন্ন ছিল, সত্যি বলতে আমার একদমই ইচ্ছা করেনি। আর গৌতম যেতে পারবে না, গৌতম ডিউটি বেরিয়ে গেছিলো। আর ছোটো মেয়ে যাবে না, ওর টিউশনি রয়েছে। তাছাড়া ওর আজকাল না খাওয়া দাওয়ার উপরে খুব একটা নেশা নেই। মা বাড়ির থেকে বিশ্বাস করবে না, জবের থেকে গিয়েছি পর 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 সব দিনই প্রায় ছিল মটন, চিকেন, চিংড়ি। যেহেতু ও চিংড়ি খেতে ভালোবাসে, সবাই জানে যে অনেকদিন থেকে চিংড়ি খাচ্ছে না। তো দাদা গিয়ে মানে ওইখানে একটা পাওয়া যায়, ওইটাকে কি বলে যেন, গোডাউন বোধহয় না কি বলে, যাই হোক ওইখান থেকে দাদা গিয়ে কম দামে নিয়ে এসছে চিংড়ি মাছ, আর সেই বড় বড় চিংড়ি মাছ। আর এইগুলো দেখে কি লোভ সামলাতে পারে আমার মেয়ে? তো বললো যে মা কিছুটা এখানে খাবো, তুমি রান্না করে নিয়ে চলে যাবে। আর মা আসার সময় সাথে শুধু এই একটা জিনিস বলেই কষ্ট পাচ্ছে আর কান্না করছে, যে আসলি 7টা দিন থেকে গেলি, 7টা দিন নিজে হাতে হাত পুড়িয়ে খেয়ে গেলি। মাকে কি করে বোঝাবো যে মা তুমি যে এত বছর ধরে নিজে নিজে রান্না করছো, প্লাস আমাদের করে খাওয়াচ্ছ, এখনও খাচ্ছ, একটা ছেলের বউ ঘরে আসেনি। আর তোমরা খালি আমাকে একটা প্রশ্ন প্রায়ই করো যে তোমার দাদা বিয়ে করেনি। বিয়ে করেনি না, মেয়ে আমরা পাচ্ছি না খুঁজে। এখন তো দাদার বয়স হয়েছে, সেকেন্ডটা তো কি বলো তো, আমরা চাইছি একটু বয়স্ক মেয়ে, যে কিনা সংসারটাকে ধরে রাখতে পারবে, কারণ দাদার উপরে তার কেউ নেই। আর আমাদের মোটামুটি জায়গা সম্পত্তি অনেকটা, আর আমাদের বাড়ির এরিয়াটা তোমরা ভাবতে পারবে না, 1 বিঘা 9 কাঠা, বুঝতে পারছো, প্রায় 1.5 বিঘা জমি হচ্ছে আমাদের বাড়িটা শুধু। তো এইগুলোর সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার জন্য সেই রকম একটা মেয়ে দরকার। ওই বাচ্চা মেয়ে একত আমরা পাবো না সেটা জানি, সেকেন্ডত বাচ্চা মেয়ে আসলে আমাদের বাড়িতে অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ সমস্ত দায়িত্ব ওর উপরেই থাকবে। হ্যাঁ, দাদা অনেক কাজ করতে পারে, আমরা পাচ্ছি না। তোমাদের অনুরোধ করে বলি, আমাদের হাইফাই সুন্দরী চাই না, মানে আমরা কিচ্ছু না, আমরা বরং মেয়ের বাড়ির থেকে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবো। যদি ওরকম বয়স্ক মেয়ে থাকে তোমরা আমাকে খোঁজ দাও, দাদাকে বিয়ে করাবো। আমরা করাইনি না গো, দাদা একটা সময় যখন দাদার প্রচুর পরিমাণে বিয়ের সম্বন্ধ আসতো তখন আমাদের বিয়ে হয়নি। আর দাদার কথা ছিল 2 বোনকে বিয়ে দিয়েই আমি বিয়ে করব। 2 বোনকে বিয়ে দিতে দিতে এবার আমরাও যে খুব বয়স হয়ে বিয়ে হয়েছে তা না, দাদা ভাবছে যে বোনদের বিয়ে দিয়ে আমি অনায়াসে বিয়ে করতে পারবো। তখন আমার আর বয়স কত থাকবে? আমার যেমন 17 বছরে বিয়ে হয়েছে, 17 বছরে না 18 বছরে যাই হোক বিয়ে হয়েছে, 18 বছর বোধহয় হয়নি, তারপরে আমার রেজিস্ট্রি ম্যারেজ পরে হয়েছে। যাই হোক সেটা এবার সেখান থেকে তারপরে দাদা ধরো দিদিকে আগেই দিয়ে দিয়েছে, তা আমার বিয়ের পরে দাদা বিয়ে করলে দাদার বয়স আর কত থাকবে? দাদা আমার থেকে 7 বছরের বড়। তো দাদার খুব একটা ছেলে 30 বছরে বিয়ে করা স্বাভাবিক। তারপরের থেকে এই যে মেয়ে খুঁজতেছে, প্রথম দিকে দাদার মেয়ে খুব একটা পছন্দ হতো না, একটা কথাই বলতো যে আমার বোনেদের সাথে একটু মানিয়ে আনবো, যে ওদের সাথে মানায়। তো ওরকম খুঁজতে 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 আমরা বলতাম যে দাদা হয় না ওরকম, তুই তোর মতো করে একটা কর না। তো প্রথম দিকে দাদা একটু নাক সিটকাতো, এই করতে 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 অনেকটা লেট হয়ে গেছে, এখন তো আর খুঁজেই পাই না। এটা হচ্ছে ব্যাপার। এখনও যদি তোমরা খুঁজে দিতে পারো দিও, বিয়ে করাও। যাই হোক, আজকে দাদার কথাটা তোমাদের ক্লিয়ার করে বললাম, তোমরা অনেকেই আমাকে এই কথাটা বলো, আর তোমরা অনেকেই মিস করছিল, অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না। মায়ের বাড়িতে গেলে না অনেক ভিডিও করেছি, বিশ্বাস করবে না, আমি যদি ওই ভিডিও দিতে থাকতাম 2-3টা ভিডিও হয়ে যেত, ইচ্ছা করে না। মায়ের কাছে গিয়ে মনে হয় খালি শুধু মায়ের সাথে থাকি, দিদির সাথে থাকি, ওদের সাথে টাইম কাটাই, ওইখানে ক্যামেরা ধরে ধরে সব করবো, যেন ওই এনার্জিটা পাই না। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, তোমরা দেখতে চাও আমার মায়ের বাড়ির ব্লগ, দেখতে চাও আমরা কী করি, জানি আমি, হ্যাঁ ইচ্ছা করে। আর আমার মেয়েগুলোকে আমি বলি যে এখানে এসে তো তোমাদের পড়াশোনা করতে হয় না, আমি মাসিমণি দিদুন আমরা কি করছি প্রত্যেকটা মুহূর্ত তোমরা তুলে ধরো। এরাও চায় না, ওরাও 3 ভাই বোন, যেমন আমরা 3 ভাই বোন, আমার মা বাবা এক হলে যেমন আমরা কেমন করি, ওরা আবার আমার দিদির ছেলে আর ওরা 2 বোন এক হলে আবার সেই রকমই করে।
মানে ওরা দুনিয়া একদিকে যাক, ওরা ওদের মতো খেলবে, ওদের মতো গল্প করবে, ওদের মতো আড্ডা মারবে, এইরকম ব্যাপার। চলো, ওই বলে না বড়দের থেকেই তো বাচ্চারা পায়। আমরা যেমন সব 3 ভাই বোন খুব মিল, একসাথে বসলে হাসি ঠাট্টা মজা, কত রকম গল্প, ছোটোবেলার গল্প, এরাও ঠিক তাই। তো চলো, অনেক কথা বলে ফেললাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অবশ্যই কালকে আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে টাটা। আমাকে কিন্তু দিদিভাই, একটা দিদিভাই বলেছে যে শিল্পী একটা কমিউনিটি পোস্ট তো দিতে পারো ভিডিও না দিলে। তো সরি দিদিভাই, এটা একদম তুমি ঠিক কথা বলেছো, একদম বাস্তব কথা। একটা কমিউনিটি পোস্ট দিয়ে আমি বলতেই পারি যে আমি 2 দিন ভিডিও দেবো না, এটা করা উচিত। সরি, ভুল হয়ে গেছে। তো চলো, মেয়ে ওই যে খাওয়া দাওয়া করে এখন আসছে, ওই যে ঠাম্মির সাথে টোটো করে গেছিলো। আমি তো একটু রেস্ট নেই আর ভিডিওটা এন্ড করে দিই, আবার কালকে আসছি নতুন ভিডিও নিয়ে।